ধানমন্ডি এলাকায় আজ চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস। যাত্রী পরিবহন করা হবে ৩২টি পয়েন্ট থেকে। তুরাগ তীরে অবৈধ বাঁধ অপসারণ করে খাল উদ্ধার, ঘর ভেঙে দেয় মাছ ধরার উৎসবে এলাকাবাসী। বুড়িগঙ্গার পর এবার মরতে বসেছে ধলেশ্বরী। বালুর বাঁধ দিয়েও ঠেকানো যাচ্ছে না চামড়া শিল্পনগরীর বর্জ্যের চাপ। একে অপরের ওপর দোষ চাপাচ্ছে ট্যানারি মালিক ও প্রকল্প পরিচালক। কক্সবাজারের পেকুয়াই গুলিতে 2 জলদস্যু নিহত, র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। টেকনাফের নাফ নদীতে বিজেপির গুলিতে 2 মাদক কারবারির মৃত্যু। এবং মধ্যপ্রাচ্যে মাদক পাচারে ব্যবহৃত হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। জনশক্তি রপ্তানিতে ভোগান্তির শঙ্কা, ইন্টারপোলের সহায়তা চায় পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মো। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আজ চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস। প্রথম অবস্থায় আজিমপুর থেকে ধানমন্ডি 27 নম্বর রুটে অত্যাধুনিক 25টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর কলাবাগান মাঠ থেকে বাস সার্ভিসের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এছাড়া দুপুরে বিমানবন্দর থেকে প্রগতি সরণি হয়ে মতিঝিল রুটে 4টি ডাবল ডেকার বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করবেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর 32টি পয়েন্ট থেকে যাত্রী পরিবহন করবে এই বাস সার্ভিস। এতে সর্বনিম্ন ভাড়া 10 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 30 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে 2015 সালের ডিসেম্বরে রাজধানীর হাতিরঝিলে চালু হয় চক্রাকার বাস সার্ভিস। ডাচ বাংলার 8টি বুথ, ঢাকার চাকা 2টি কাউন্টার ও হাতিরঝিল চক্রাকার বাস কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা। দুইজন মেয়রের কাছে বিনীত আহ্বান করে ঢাকা মেট্রো পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক এবং সর্বোচ্চ প্রচেষ্টা সুনিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি আমরা ফুটপাত এবং রাস্তার একটি অংশ যে দখল হয়ে গেছে, এই সরকারি রাস্তা এবং ফুটপাত উদ্ধার করার আমরা অভিযান অব্যাহত রেখেছি। রাজধানীর ধানমন্ডি এলাকায় চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন করছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকের দিনটি অত্যন্ত শুভ, আজকের দিনটি অত্যন্ত খুশির দিন, আজকের দিনটি অত্যন্ত আনন্দের দিন। আমরা আশা করি এই চক্রাকার বাস সার্ভিস চালু হওয়ার মধ্য দিয়ে এই এলাকার গণপরিবহনে একদিক থেকে যেমনিভাবে শৃঙ্খলা ফিরে আসবে, এই এলাকার মানুষের জীবনের নিরাপত্তা যেভাবে ফিরে আসবে, ঠিক তেমনি ভাবে আমরা আশা করি এই এলাকায় যে যানজট রয়েছে সেই যানজটও বহুলাংশে আমরা মনে করি এটা কমে আসবে। সার্বিকভাবে এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এর প্রভাব থাকবে ইতিবাচক। আমরা এই সার্ভিস উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন উভয় সিটি কর্পোরেশনে আমরা চাই আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তা সড়কে ফিরে থাকবে, নিরাপত্তা নিশ্চিত হবে। এ লক্ষ্যে উভয় সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং তার ট্রাফিক ডিপার্টমেন্ট, বিআরটিএ, বিআরটিসি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ অন্যান্য সকল সংস্থা একযোগে আমরা কাজ করছি। আমরা আশা করি আমাদের এই প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জনগণ সচেতন হবে। আমরা জনগণের সচেতনতা এবং আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগের সমন্বয়ের মধ্য দিয়ে একটি নিরাপদ ঢাকা আমাদের আগামী প্রজন্মের জন্য এবং আমাদের জন্য নিশ্চিত করতে চাই। এবং এই বলে আজকে এই চক্রাকার বাস সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই এই চক্রাকার বাস সার্ভিসের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার সর্বনিম্ন মূল্য হবে 10 টাকা। এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যাওয়ার জন্য এর মূল্য থাকবে 10 টাকা, স্টপেজ ভেদে 20 টাকা এবং সর্বোচ্চ 30 টাকা। 30 টাকা দিয়ে পুরো চক্রাকার সার্ভিস সেবা আমাদের নাগরিকরা গ্রহণ করতে পারবেন, যেটা আমার ধারণা এবং যেটা বাস্তব যে অন্যান্য যে কোনো পরিবহনের তুলনায় অত্যন্ত সাশ্রয়ী, অত্যন্ত হ্রাসকৃত মূল্যে আমরা নিশ্চিত করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছি।
সেই সঙ্গে সঙ্গে আমরা বলতে চাই এই সমস্ত বাস সার্ভিসগুলো এয়ার কন্ডিশন থাকবে, শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে, অর্থাৎ আমরা সর্বোচ্চ সেবা সর্বনিম্ন মূল্যে আমাদের নাগরিকদের জন্য, আমাদের দোরগোড়ায় আমাদের নাগরিকদের পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এই বাসগুলো আমাদের সম্মানিত নাগরিক যারা ব্যবহার করবেন, রাষ্ট্রের সম্পত্তি, তার মানে হচ্ছে এই সম্পত্তি আপনার। সরকারের সম্পত্তির মানে হচ্ছে এই সম্পত্তি আপনার। নাগরিক হিসেবে এর মালিক আপনিও। সুতরাং আমার সম্মানিত নাগরিক ভাই এবং বোনেরা, ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা, এছাড়া সর্বস্তরের জনগণ যারা এই বাস সার্ভিস ব্যবহার করবেন, নিজের মনে করে এই বাসগুলোর যত্ন নেবেন। আপনার যদি যত্ন নেন, আপনার সুন্দর বাস দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন। আপনাদের মেয়র হিসেবে আপনাদের প্রতি এই বাসগুলো ব্যবহারে যত্নশীল হবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। রাজধানীর ধানমন্ডি এলাকায় চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। আমরা সরাসরি ছিলাম সেখানে। ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে চলমান অভিযানে বিআইডব্লিউটি আজ উচ্ছেদ চালাচ্ছে সাভারের কাউন্দিয়ার কুমারবাড়ম এলাকায়। সকাল থেকে শুরু হয় 23তম দিনের উচ্ছেদ অভিযান। এ সময় কুমারখালীতে তুরাগ নদের পাশের একটি পুরাতন খাল উদ্ধার করে সংস্থাটি। অপসারণ করা হয় নদীর সঙ্গে খালের মাঝখানে তৈরি করা একটি বাঁধ। বাঁধটি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ খাল থেকে পানি নদীতে নেমে আসে। পানির সঙ্গে খালে আটকা থাকা শত শত মাছও নদীতে নেমে আসলে আশেপাশের মানুষ মাছ ধরতে নেমে পড়েন। এই সময় সেখানে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এই মুহূর্তে সাভারের কাউন্দিয়ায় রয়েছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ, মূলত বিআইডব্লিউটি এর যে উচ্ছেদ অভিযান আজ মূলত তার রূপ নিয়েছে মাছ ধরা উৎসবে। আমি আপনাকে আগের খবরও জানাচ্ছিলাম যে একটি খাল যখন নদীর সঙ্গে খুলে দেওয়া হয়েছে, খালটি উদ্ধার করা হয়েছে, মধ্যে যে বাঁধ সেটি কেটে দেওয়ার মাধ্যমে তারপরে মূলত সেই খালে যে মাছ আটকা ছিল, আসলে বিভিন্ন প্রজাতির মাছ, সেই সব মাছ কিন্তু তুরাগে নেমে আসা শুরু হয়েছে। এবং সেই খালটিও কিন্তু আমরা দেখেছি যখন সাধারণ মানুষ সেই খালে বিভিন্ন ধরনের মাছ আটকা ছিল, সেই মাছ তারা ধরা শুরু করেছেন। দেখছেন যে এক্সকাভেটরটি দিয়ে কিন্তু এখনো খালটি আরো প্রশস্ত করে নদীর সঙ্গে যুক্ত করা হচ্ছে। এবং আমরা যদি একটু ধীরে ধীরে বাম দিকে দেখাই যে খালটি এখানে দখল মুক্ত করা হয়েছে কিংবা নদীকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেই খালের মধ্যে কিন্তু এখনো অসংখ্য মানুষ, এই এলাকার সাধারণ মানুষ, ছোট বড়, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই কিন্তু এখনো এখানে বসে তারা নেমে গিয়েছেন মাছ ধরবার জন্য এবং তারা কিন্তু মাছ ধরছেন। এবং আমরা এখানে দেখেছি, আপনি যদি একটু দেখেন, এখনো কিন্তু অনেকের হাতেই মাছ। এবং আমরা কিন্তু দেখেছি শুধুমাত্র যে ছেলেরা মাছ ধরে থাকেন, কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম, এখানে কিন্তু অসংখ্য নারীও মাছ ধরছেন, অসংখ্য মহিলা মাছ ধরছেন। একদমই অভূতপূর্ব এক পরিবেশ। এবং এখানে আমরা দেখেছি একটু পরপরে বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টি এসে কিন্তু এই যে মাছ ধরার একটি যে আনন্দ, এটি কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে, এর রং কিন্তু আরো পাল্টে যাচ্ছে। এবং এখন আপনি যদি দেখেন ঠিক এই মুহূর্তে এখানে বৃষ্টিও আছে, রোদও আছে, সঙ্গে আবার মাছ ধরাও হচ্ছে। মানে এগুলো কিন্তু আসলে বাংলাদেশের যে প্রকৃতি তার কিন্তু অপার রূপ, এবং সেই অপার রূপের মধ্যেই কিন্তু বিআইডব্লিউটি আজ এই এমনই একটি মাছ ধরার উৎসব কিন্তু তৈরি করে দিয়েছেন। তা আমরা এখানে কথা বলেছিলাম বিআইডব্লিউটি এর যিনি যুগ্ম পরিচালক, তার সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের আরো অনেক খাল রয়েছে যেগুলি একসময় প্রবহমান ছিল, যেখান থেকে একসময় নৌকা চলতো কিংবা যেসব নদী খালে ঘাট ছিল, সেগুলো কিন্তু এলাকার সাধারণ মানুষ এভাবে দখল করে কিংবা বাঁধ দিয়ে আটকে দিয়ে তারা ব্যক্তিগতভাবে এগুলো দখল করে রেখেছেন। এবং পরবর্তীতে কিন্তু এসব জায়গাতেই বহুতল স্থাপনা করা হয়, ভবন করা হয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান করা হয়। মূলত এই খাল এভাবে আটকে রেখে এখানে মাছ চাষের মাধ্যমে প্রাথমিকভাবে কিন্তু এগুলো দখল করার একটি পায়তারা মাত্র। এটি যে আসলে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার একটি উপায় বা মাছ চাষ করা, এটি কিন্তু মূল উদ্দেশ্য নয়। এগুলো হলো মূলত এই নদীকে দখল করার পূর্ব শর্ত। আপনি জানেন যে ঠিক সামনে দেখছি বড় একটি কিন্তু বট গাছ রয়েছে, যদি একটু আমি আপনাকে দেখাই, এই গাছগুলো কিন্তু একইভাবে, গাছগুলোর মাধ্যমেও কিন্তু এই এলাকায় যে দখল করা, নদীর জায়গা দখল করা, তার কিন্তু একটি
মাত্র ঢাল মাত্র। তো আপনি দেখছেন এখনো কিন্তু সাধারণ যারা মানুষ, ছোট বড় শিশু সবাই কিন্তু এই মাছ ধরছেন, এবং এই দেখছেন যে পুকুরটি থেকে কিন্তু বা যে খালটি ছিল বেশিরভাগ পানি কিন্তু মোটামুটি নেমে গিয়েছে। তো এখনো যতটুকু পানি আছে সেগুলো কিন্তু এক্সকাভেটর দিয়ে খনন করে কিন্তু সেই পানিগুলো নামানোর ব্যবস্থা হচ্ছে। আপনি দেখছেন আমার পেছনেই এক্সকাভেটর দিয়ে কিন্তু সেগুলো করা হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি এই খালটিকে নদীর সঙ্গে যুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত এক্সকাভেটর দিয়ে এই খনন কাজের মাধ্যমে পুরোপুরি নদীর সঙ্গে লাইনটি তৈরি করে দেওয়া হবে। মৌ, তো মোটামুটি আমার কাছে আজকের যে উচ্ছেদ অভিযান চলছে তার এই ছিল সবশেষ খবর। মৌ, বিআইডব্লিউটিআর অবৈধ উচ্ছেদ স্থাপনের সর্বশেষ খবর জানাতে সাভারের কাউন্দিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। সমালোচনার ঝড় ওঠার পরও ধলেশ্বরী নদীতে চামড়া শিল্পনগরী দূষিত পানি ফেলা বন্ধ করেনি বিসিক। উল্টো অবৈধ ডাম্পিং ইয়ার্ডের সীমানা বাড়িয়ে নেওয়া হয়েছে নদীর কিনারায়। বর্জ্যের চাপ সামলাতে দেওয়া হয়েছে বালির বাঁধ। স্থানীয়দের আশঙ্কা, আসছে বর্ষায় আবারও বর্জ্যের ভাগাড় হবে ধলেশ্বরী। এদিকে নদী দূষণের সম্পূর্ণ দায় বেসিকের বলে দাবি ট্যানারি মালিকদের। যদিও মালিকদের কারণে সিটিপি সঠিকভাবে বর্জ্য শোধন করতে পারছে না বলে অভিযোগ প্রকল্প পরিচালকের। মঞ্জুর রহমানের তোলা ছবিতে জুবাইর ফয়সালের রিপোর্ট। হঠাৎ দেখলে যে কারো মনে হতে পারে গায়েবী কোনো উৎস থেকে পানি আসছে নদীতে, কিন্তু ঝোপের আড়ালেই দৃশ্যমান প্রায় 150 ফুট লম্বা পাইপ, যা দিয়েই চামড়া শিল্পনগরীর সিইটিপির দূষিত তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলছে বিসিক। ফলে একেবারেই জেলে শূন্য হয়ে পড়েছে ধলেশ্বরী, ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী নদীর পানীয়। বর্জ্যের বিকট গন্ধে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে নদী পাড়ের লঙ্কারচর, বকচর সহ 5-6টি গ্রামও। নদীর মেঝে শত শত মানুষ গোসল করতো, গরু সাঁতরাইতো, আর এখন পানির মেঝে হাত দিবার উপযুক্ত করে না। বন্ধ লেগে বাসায় থাকাও যায় না, কইছে পানি পরিষ্কার করে ছাড়বো, মিশিং মতো বয়াইছে, মানে সেইটা করে না। নদী দূষণের দায় নিতে রাজি নয় কেউই। পাল্টাপাল্টি দোষারোপ করে একে অন্যের উপর দায় চাপাচ্ছেন প্রকল্প পরিচালক আর ট্যানারি মালিকরা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আসলে এখানে কোনো ব্যবস্থা করা হয়নি। বিসিক এটা ইমপ্লিমেন্টেশন করছে, যে পর্যন্ত না আমরা এটা বুঝে নেই সে পর্যন্ত কিন্তু দায় কিন্তু বিসিকেরই থাকে। যতটুকু কন্টামিনেশন কম করা যায় সেটা আমরা ট্যানারি থেকেই আমরা ইফুলেনগুলো ওইভাবে ছাড়ার চেষ্টা করছি। সিটিপি লিকুইড ছাড়া সলিড কোনো জিনিস খেতে পারে না। সেপটিক ট্যাঙ্কটা পর্যন্ত এটা ঠিক মতন করে নাই, মানুষের বর্জ্যটা সরাসরি লাইনের মধ্যে দিয়ে দিচ্ছে। ট্যানারি স্থানান্তর হয়েছে ঠিকই, কিন্তু কর্তৃপক্ষের গাফিলতিতে সমস্যার সমাধান হয়নি একটুও, বরং হুমকিতে ঠেলে দেওয়া হয়েছে আরও একটি নদীর অস্তিত্বকে, এমন মত বিশ্লেষকদের। প্রপার এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, সলিড ওয়েস্ট ডিসপোজাল, রিকভারি অফ ক্রোমিয়াম এটসেট্রা লাগবে। দুঃখের বিষয় হচ্ছে হাজারিবাগ থেকে সাভারে নিয়ে গেলে তো সমস্যার সমাধান হলো না, অর্থাৎ এইখানকার সমস্যা ওখানে নিয়ে গেল, সেখানে আমলাদের কিছু গাফিলতি আছে। এদিকে বর্ষা মৌসুম আসার আগে শিল্পনগরীতে তৈরি হয়েছে নতুন ঝুঁকি। এর আগে 6 বার ডাম্পিং ইয়ার্ডের বাঁধ ভেঙে বর্জ্যে সয়লাব হয়েছে নদী। যখন বর্ষা সিজন হবে তখন তো এটা নরম হয়ে যায়, তো নরম হলে এটা ভাঙবো না। বিসিকের ইশারায় এবার ডাম্পিং ইয়ার্ড আর নদীর মাঝের সমতল ভূমিকেও বর্জ্যের ভাগাড় বানিয়েছে ট্যানারিগুলো, যার ফলে নদী আর ডাম্পিং ইয়ার্ডের মধ্যে দূরত্ব এখন মাত্র 4.5 ফুট। গল্প উপন্যাসে বালির বাঁধের কথা অনেকেই শুনেছেন, বাস্তবে ট্যানারি বর্জ্যের স্রোত ঠেকাতে হরিণধরায় বালির বাঁধই দিয়েছে বিসিক। ফলাফল, বর্ষা এলেই ভাঙছে দেয়াল, মরছে ধলেশ্বরী। দায়টা কার সে হিসেব কষার আগে এখনই ঠেকাতে হবে দূষণ, বাঁচাতে হবে জনপদ, না হলে একদিন ধলেশ্বরীকেও খুঁজতে হবে মানচিত্রের রেখায়। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় নিহত ওমর ফারুক ও জাকারিয়া ভূঁইয়ার দাফন সম্পন্ন। আজ দেশে আসবে মোজাম্মেলের লাশ। কক্সবাজারে পৃথক ঘটনায় গুলিতে 4 জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী ও জলদস্যু। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, ভোরে টেকনাফের নাফ নদী পার হয়ে মিয়ানমারের 2 রোহিঙ্গা নাগরিক মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় খাড়াংখালী এলাকায় বাধার মুখে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। বিজেপিও পাল্টা গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে তল্লাশি চালিয়ে 1,90,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদিকে একই সময়ে পেকুয়ার মকনামা ঘাট এলাকায় অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে জলদস্যুরা। র্যাবও পাল্টা গুলি চালায়, এতে 2 জলদস্যু নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে 8টি আগ্নেয়াস্ত্র ও 26 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত 4 জনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর ভাসানটেকের পশ্চিম মাটিকাটা এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে শফিক নামে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুটি বিদেশি পিস্তল ও 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব 11 জানায় মঙ্গলবার রাতে শফিককে গ্রেফতারের জন্য ভাসানটেকে একটি 5 তলা ভবনে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে শফিক আহত হয়। এ সময় তার 2 সহযোগীকেও আটক করা হয়েছে। পরে আহত শফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। র্যাব জানায় শফিক নরসিংদী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় 12টি মামলা রয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গাঁজা এবং ইয়াবার মতো মাদক পাচারের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নজর এড়াতে মাদক পাচারের ক্ষেত্রে নেওয়া হচ্ছে নানা কৌশল। সর্বশেষ গত সপ্তাহে লেপ এবং জুতার ভেতরে করে পাচারের সময় আটক করা হয় মাদকের 2টি চালান। পাচার চক্রের সদস্যদের গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে পুলিশ। আরও জানাচ্ছেন কমল দে। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা কৌশলে মাদক পাচারের চেষ্টা চলছে বলে জোর অভিযোগ ছিল, কিন্তু হাতে নাতে তেমন কোনো প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছিল না আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গত 18 মার্চ চট্টগ্রাম থেকে দুবাই হয়ে মাস্কেটগামী ফ্লাইট দুবাইয়ের একটি ফ্লাইটের 2 যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় 6 কেজি গাঁজা। ল্যাপের ভেতরে করে অভিনব কৌশলে মাদকের এ চালান পাচারের চেষ্টা চলে। কোনো ইন্টারন্যাশনাল গ্রুপ এটার সাথে জড়িত কিনা, দেশীয় গ্রুপ কারা এটার সাথে জড়িত, আমরা এটা কিন্তু বেশ তদন্ত করে দেখতেছি। হাতে নাতে প্রমাণ পাওয়ার পর নড়েচড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাড়ানো হয় মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের উপর গোয়েন্দা নজরদারি। পরদিন 19 মার্চ আবুধাবিগামী আরেক যাত্রীর জুতার মধ্যে পাওয়া যায় 540 পিস ইয়াবা এবং 200 গ্রাম গাঁজা। গত 6 মাসের বেশি সময় ধরে এভাবে নানা পন্থায় মধ্যপ্রাচ্যে মাদক পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ প্রবাসীদের। বিশেষ করে এ ধরনের মাদক পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হবে বলে শঙ্কা তাদের। ভিসা সংক্রান্ত জটিলতা বেড়ে যাবে, তখন তারা মনে করবে যে বাংলাদেশি যারা আসছে তাদের সাথে মাদক দ্রব্য আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে ভিসাটা বন্ধ হয়ে যেতে পারে বলে আমি মনে করি। এতে বাংলাদেশ থেকে শ্রম রপ্তানিতে বিশেষ একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। তবে গ্রেপ্তারকৃত 3 জনেই ক্যারিয়ার। এই অবস্থায় মাদক পাচারের মূল হোতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে পুলিশ প্রশাসন। কারা পাঠাচ্ছে এই মাদকদ্রব্যগুলি এবং ওই প্রান্তে ওমানে অথবা আরব আমিরাতে কারা এটা রিসিভ করছে, মূল যে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে তাদেরকে ধরা এবং যারা রিসিভ করার কথা ওমানে বা আবুধাবিতে তাদেরকে চিহ্নিত করা। চালান দুটি আটকের ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছে সিএমপির গোয়েন্দা বিভাগ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত ওমর ফারুকের নারায়ণগঞ্জ এবং জাকারিয়া ভূঁইয়ার নরসিংদীতে দাফন সম্পন্ন হয়েছে। সকালে বন্দর উপজেলার রাজবাড়ী এলাকায় তার নামাজে জানাজা হয়। পরে বন্দর কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। এর আগে ওমর ফারুকের লাশ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন মা ও বোন সহ স্বজনেরা। 2015 সালে ভাগ্যের চাকা ঘোরাতে নিউজিল্যান্ডে পাড়ি জমান বাবাহারা 3 বোনের একমাত্র ভাই ওমর ফারুক। সর্বশেষ গত 18 জানুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে নিউজিল্যান্ড ফিরে যান তিনি। তার স্ত্রী সানজিদা জামান নিহা 3 মাসের অন্তঃসত্ত্বা। আজ নিহত আরেক বাংলাদেশি ডাক্তার মোজাম্মেল হকের লাশ দেশে আনা হবে। গত 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত হন 5 বাংলাদেশি। সংবাদে আরো থাকছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হলেন উপাচার্য। তার বক্তব্য প্রত্যাহার সহ 5 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন। দখল দূষণ সহ নানা প্রতিবন্ধকতায় জনপ্রিয় হচ্ছে না দেশের নৌ পর্যটন। যদিও নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা কম থাকায় নৌপথকে আরো আকর্ষণীয়ভাবে দেখতে চান ভ্রমণ পিপাসুরা। চলতি মাসে ঢাকা কলকাতা নৌরুট চালুর মধ্য দিয়ে নৌ পর্যটন আরো প্রসার লাভ করবে বলে জানিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আল মামুনের ছবিতে আরো জানাচ্ছেন মুজাহিদ শুভ। ইটকাঠের যান্ত্রিক নগরী ছেড়ে জলজ স্পর্শেই হাঁপ ছেড়ে বাঁচে মানুষ। ভ্রমণে বা প্রয়োজনে খুব কম সময়ই
নদীর বুকে চলাফেরার সুযোগ হয় দেশের বেশিরভাগ মানুষের। তবুও বাস্তবতার প্রয়োজনে আরামদায়ক এই পথকে আরও সহজভাবে দেখতে চায় সাধারণ মানুষ। এই ব্যস্ত শহর থেকে একটু খোলামেলা জায়গায় যখন আসি খুব ভালো লাগে। এই যে নদী পথে নৌকা দেখতেছি, তারপর মাছ দেখছি, খুবই ভালো লাগতেছে। দুর্ঘটনাগুলো, তারপরে যানজট, এগুলোর নদীতে কোনো সম্ভাবনা নাই। সুতরাং নদীর এই যাত্রাগুলো যদি আমাদের জন্য আরও সহজ করে দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু নদী পথের যাত্রাটাই বেছে নেব। এই শিপটা যদি আরও একটু উন্নত মানের হয়, কেবিনগুলো আরও একটু উন্নত মানের হয়, তাহলে ভ্রমণটা আরও সুন্দর লাগবে, আরও ভালো লাগবে। নদীগুলোকে আরেকটু ডেভেলপ করা উচিত, কারণ এগুলোর পানিগুলো এত দূষিত। এগুলো সম্প্রসারিত করলে আরও আমাদের পর্যটন বাড়বে। বেসরকারি গবেষণা বলছে 5 বছরের ব্যবধানে দেশে ভ্রমণকারীর সংখ্যা হয়েছে দ্বিগুণ। প্রতি বছর গড়ে দেশের 10 ভাগ মানুষকে ভ্রমণে উৎসাহিত করতে পারলে বিশাল অঙ্কের অর্থনৈতিক তৎপরতা সৃষ্টি হবে। তবে এক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগ সুবিধা, আকর্ষণীয় অফার ও পর্যটন ব্যয় নাগালের মধ্যে রাখা সবচেয়ে বেশি জরুরি। দেশি বিদেশি ট্যুরিস্টদের আকৃষ্ট করতে দক্ষ মানব সম্পদ তৈরি সহ নানা পরিকল্পনার কথা বলছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। শুনে খুশি হবেন যে আগামী 29 তারিখে প্রথম ক্রস বর্ডার রিজিওনাল রিভার ক্রুজের মাধ্যমে ঢাকা থেকে কলকাতা যাবে, আবার কলকাতা থেকে এখানে রেগুলার সার্ভিস এটা শুরু হবে নদীমাতৃক দেশ হিসেবে। এক্সপিরিয়েন্সটা কে দিবে? দক্ষ মানব সম্পদ দিতে পারবে। এই জন্য আমরা যে আমাদের যে NHTTI ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, এছাড়া আরও অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে, এই ভোকেশনাল বা প্রায়োগিক শিক্ষাটা খুবই দরকার। তাহলে দে ক্যান গিভ দ্য বেস্ট সার্ভিস টু দ্য ট্যুরিস্ট। নদী বাঁচলেই বাঁচবে দেশ, খুলবে নৌ পর্যটনের অপার সম্ভাবনা। দেশের জনপ্রিয় পর্যটন স্থানগুলোর সিংহভাগই নদী ও সমুদ্র বেষ্টিত হওয়ায় সবার আগে নদীকে দখল ও দূষণমুক্ত রাখবার পরামর্শ সংশ্লিষ্টদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, চাঁদপুর। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে কটূক্তি করেছেন উপাচার্য। পরে তার বক্তব্য প্রত্যাহার সহ 5 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, গতকাল স্বাধীনতা দিবসে চা চক্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোয় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন তারা। এই ঘটনায় উপাচার্য ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের কটূক্তি করেন বলে অভিযোগ করেন ছাত্রছাত্রীরা। এর পরপরই উপাচার্যের বক্তব্য প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। রাজাকারের বাচ্চা আমাদেরকে কেন বলা হলো, এই কথা তার উইথড্র করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। কোমলমূর্তি শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রাজাকার বলে গালি দিয়েছেন, সেই গালির প্রতিবাদে আমরা আজকে অবস্থান কর্মসূচি করছি। যে শিক্ষার্থীদের ছাত্র শিক্ষক সমন্বয়ে একটা কালচারাল অনুষ্ঠান করা, প্রোগ্রাম করা, কিন্তু সেটা তারা মেনে নেয় নাই। সমাধানের উপায় যে এটা তো একটা আলোচনার বিষয়। আমরা তাদের কাছ থেকে লিখিত দাবি দেওয়া পেলে আমরা তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। আমরা মনে করি যে এটা অবশ্যই তখন আলোচনার মধ্য দিয়ে হয়তো একটা সমাধান হবে। উদ্বোধনের 11 বছর পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহের ভালুকার 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার। নেই প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল, আর ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। 3 তলা ভবনে শুধু নিচতলার 2টি কক্ষ ছাড়া অন্য সব কক্ষই পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক দিয়ে চালু রাখা হয়েছে বহির্বিভাগ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, 2021 সালের মধ্যে পুরোপুরি চালু হবে ট্রমা সেন্টারটি। সামাকুন্দির তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্টে বিস্তারিত। সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত ময়মনসিংহের ভালুকায় 2007 সালে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে স্থাপন করা হয় 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার। একটি আধুনিক হাসপাতালের অবকাঠামোগত সব সুবিধা রয়েছে এই ট্রমা সেন্টারে। উদ্বোধনের পরপরই অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, আইসিইউ ও জরুরি বিভাগে ব্যবহারের জন্য প্রায় 2 কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কিন্তু ব্যবহার না হওয়ায় বাক্সবন্দি যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তালাবদ্ধ রুমগুলো ধুলোবালি আর ময়লা আবর্জনায় ছেয়ে গেছে। ট্রমা সেন্টারটি পুরোপুরিভাবে চালু না হওয়ায় জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ব্যয়বহুল একটা হাসপাতাল হয়েছে, কিন্তু কোনো কর্মী নাই। এই ট্রমা সেবা নেওয়ার জন্য আমাদের চলে যেতে হয় ময়মনসিংহ। এই জায়গায় যে সব অ্যাক্সিডেন্টের রোগী আসে, তারা এই জায়গা থেকে সেবা নিতে পারতেছে না। যদি নিয়মিত এখানে ডাক্তার থাকতো, তাহলে আমাদের ভালুকা থেকে যে সমস্ত রোগী, এই সমস্ত রোগী এখানে চিকিৎসা হইতো, অল্প পয়সা চিকিৎসা হইতো। চিকিৎসক ও জনবল সংকটের কারণে ট্রমা সেন্টারের আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এই অপারেশন থিয়েটারটি সারা বছরই তালাবদ্ধ থাকে।
এখান থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি সার্জারি বিভাগে। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক দিয়ে ট্রমা সেন্টারের বহির্বিভাগ চালু রাখা হলেও নানা সংকটে ইনডোর সার্ভিস চালু করা যাচ্ছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ট্রমা সেন্টারের এমনি সার্ভিসগুলো তো আপাতত বন্ধ আছে মনে হয়, মানে গভর্নমেন্টের মানে এটা এখন মনে হয় নাই, আমি ঠিক জানি না এই ব্যাপারে। শুধু বহির্বিভাগ চালু রেখেছে, কিন্তু ইনপেশেন্ট ভর্তি করে রোগীর কোনো অপারেশনের ফ্যাসিলিটিটা এখন নেই। আমরা এই বিষয়ে বিভিন্ন চিঠি লিখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেন এটা চালু হয় পূর্ণদমে। তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানালেন 2021 সালের মধ্যে ট্রমা সেন্টারটি পুরোপুরি চালু হবে। জনবল অনুমোদন করার জন্য 3টা মন্ত্রণালয় করে এই অর্থবর্ষের ভিতরেই সিভিল সার্জন মহোদয় যেভাবে এটার যোগাযোগ রক্ষা করতেছেন, এই অর্থবর্ষের ভিতরে হয়তো এটা জনবল সৃষ্টি হয়ে যাবে। 20 সজ্জার এই ট্রমা সেন্টারে 3 জন চিকিৎসক সহ জনবল কাঠামোর 22টি পদের বিপরীতে 2 জন চিকিৎসক সহ 11টি পদ শূন্য আছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্ঘটনা এড়াতে রাজধানীর ধানমন্ডি এলাকায় চালু হলো চক্রাকার বাস সার্ভিস। যাত্রী তোলা হবে 32টি পয়েন্ট থেকে। বিমানবন্দর মতিঝিল রুটেও চালু হচ্ছে বিশেষ সার্ভিস। তুরাগ তীরে অবৈধ বাঁধ অপসারণ করে খাল উদ্ধার। ঘের ভেঙে দেয়ায় মাছ ধরার উৎসবে এলাকাবাসী। বুড়িগঙ্গার পর এবার মরতে বসেছে ধলেশ্বরী। বালুর বাঁধ দিয়েও ঠেকানো যাচ্ছে না চামড়া শিল্প নগরীর বর্জ্যের চাপ। একে অপরের উপর দোষ চাপাচ্ছে ট্যানারি মালিক ও প্রকল্প পরিচালক। কক্সবাজারের পেকুয়ায় গুলিতে 2 জলদস্যু নিহত, র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। টেকনাফের নাফ নদীতে বিজিবির গুলিতে 2 মাদক কারবারির মৃত্যু। এবং মধ্যপ্রাচ্যে মাদক পাচারে ব্যবহৃত হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। জনশক্তি রপ্তানিতে ভোগান্তির শঙ্কা, ইন্টারপোলের সহায়তা চাই পুলিশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।